যারা যারা মনে করেছিলেন নির্বাচন শুধু টাকার খেলা, নির্বাচন শুধু কথার লড়াই, জনগণের কাছে যাওয়ার লড়াই, তাদের অঙ্কটা ভুল। এখানে অঙ্কের ভেতরে আরো একটা অঙ্ক লুকিয়ে, হিসাব লুকিয়ে। সেই হিসাবটা হলো ভোটার স্থানান্তরের খেলা। অর্থাৎ যে যে এলাকার ভোটার সেই এলাকার থেকে নাম প্রত্যাহার করে নিয়ে অন্য এলাকার ভোট হওয়ার জন্য চেষ্টা চালানো। এবং এইটাও যে একটা ম্যাজিক হতে পারে এবং এইটাও যে ভোটের ফলাফলকে অনেকখানি প্রভাবিত করতে পারে, সেইটা যারা ভোটের এবং নির্বাচনের গভীরে প্রবেশ করেননি তারা আসলে বুঝতে পারবেন না। নিউ এজ পত্রিকার রিপোর্ট অনুযায়ী জানতে পারি যে 1 জানুয়ারি 2025 থেকে 10 নভেম্বর, মানে গেল বছরের প্রায় 11 মাসে 7 লক্ষ ভোটার তার আসন পরিবর্তনের জন্য চেষ্টা করেছে। এখন এর মধ্যে 6,70,000 ভোটারকে নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে আসন পরিবর্তনের জন্য। অর্থাৎ একজন আগে এক আসনে ভোটার ছিল, পরবর্তীতে নাম পরিবর্তন করে অন্য আসনে লিখেছে। এখন তাতে অসুবিধা কি? কি অসুবিধা হতে পারে? খালি চোখে দেখে হয়তো সেইটা বোঝা যাচ্ছে না যে কি অসুবিধা হতে পারে, কিন্তু নির্বাচনে বড় রকম একটু প্রভাব ফেলতে পারে সেই অঙ্কটি। আসুন, 6,70,000 ভোটার কিভাবে কোন জায়গায় প্রভাব ফেলতে পারে সেই অঙ্কটা একটু আপনাদেরকে বুঝিয়ে দেব। কিন্তু তার আগে একটু বুঝে আসি কোন অঞ্চলে এবং কোন বিভাগে সবচেয়ে বেশি ভোটাররা এই আসন পরিবর্তন করলো। ভোটাররা আসন পরিবর্তন করেছে সবচেয়ে বেশি কুমিল্লা অঞ্চলে। 1,05,543 জন ভোটার তাদের নাম এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিয়ে গিয়েছে। এরপরে রয়েছে ঢাকা অঞ্চল, যেখানে 86,825 জন ভোটার এই নাম পরিবর্তন করেছে। বরিশালে 85,720 জন, খুলনাতে 81,725 জন। এছাড়াও ময়মনসিংহ অঞ্চলে 78,805 জন, রাজশাহীতে 72,815 জন এবং রংপুরে 63,897 জন ভোটার তাদের জায়গা বদল করেছে, আসন পরিবর্তন করেছে। এবার একটু বুঝে নিতে চাই, এই আসন পরিবর্তনের খেলায় সর্বনিম্ন ফরিদপুর অঞ্চলে পরিবর্তন হয়েছে 39,095 জন এবং চট্টগ্রামে পরিবর্তন হয়েছে 30,085 জন। এছাড়া সিলেটে সবচেয়ে কম, অর্থাৎ সবচেয়ে কম 27,576 জন ভোটার তাদের জায়গা দখল করেছে। এবার একটু জিনিস বোঝা দরকার ভাই। বোঝা হলো এই জায়গা দখল করে লাভটা কি। আচ্ছা, 2001 সালের, 2008 সালের, এমনকি এর আগে যে ভোটগুলো হয়েছিল 1996, 1991, এই নির্বাচনগুলোর যদি ভোটের ক্যালকুলেশন দেখেন তাহলে অনেক বড় বড় আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে মাত্র 5 থেকে 10,000 ভোটের ব্যবধানে এক একজন প্রার্থী জয়ী হয়েছে বা পরাজিত হয়েছে। আচ্ছা, ভোটের ব্যবধান যদি মাত্র 5 থেকে 10,000 জন হয়, তাহলে কোনো একটি নির্ধারিত দল যদি চিন্তা করে যে পাশের আসনটাতে তো আমি জিতবো না, ওখানে ভালো ক্যান্ডিডেট রয়েছে এবং আমাদের তেমন কর্মী সমর্থক বা ভোটারও নেই ঐতিহাসিকভাবে, তাহলে ওখানকার কিছু কর্মীকে আমি যদি বলি 15,000 কর্মীকে এই আসনে নাম লেখাতে, তাহলে কি ভোটের রেজাল্টটা এই আসনে পরিবর্তন হয়ে যেতে পারে না? এই যে 10,000, 15,000, 20,000 কোর ভোটার একটা আসনে নিয়ে আসলাম, ওই আসনটাকে জয়লাভ করানো অনেক সহজ হয়ে যায় না? এবং ওই কর্মীরা যদি আসন পরিবর্তন করে তার দ্বারা অন্য মানুষেরাও মোবিলাইজ হওয়ার সম্ভাবনা থাকে না? তাহলে খেলাটা কোন লেভেলে চলছে জানেন? এটা অঙ্কের খেলা। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি দল নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেন এবং তারা অভিযোগ করেন যে কিছু নির্দিষ্ট আসনে অস্বাভাবিক সংখ্যক ভোটার স্থানান্তর হয়েছে। নির্বাচন কমিশন পাল্টা জানায় যে না, তেমন কোনো কিছু হয়নি, প্রত্যেকটি আসনে 2 থেকে 3 হাজার করে ভোটারের স্থানান্তরের ঘটনা ঘটেছে। তবে বিএনপি এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। তারা বলেছে এই সংখ্যা সঠিক নয় এবং নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে সঠিক তথ্য পায়নি। তাহলে বিএনপির এত মাথা ব্যথা কেন? এই নির্বাচনে আসন পরিবর্তন করছে জনগণ তার নিজের ইচ্ছা মতো, এইটা একটি বৈধ প্রক্রিয়া। নির্বাচন কমিশন যাকে অপশন খোলা রেখেছিল, যার যেখানে সুবিধা হয়েছে সেই অঞ্চলে ভোট লিখিয়েছে। মানে একজন ভোটার তো একটি ভোটই দিতে পারবে, তাহলে সমস্যা কোথায়? তার মানে ডালমেকুস কালাহে। ডালমেকুস কালাহে কোন জায়গায়? এই অভিযোগটা উঠেছে জামাতি ইসলামের বিপক্ষে। কেন?
কারণ জামাতি ইসলামী নাকি এইরকম ভাবে ভোটারদেরকে ইচ্ছাকৃতভাবে যে আসনগুলোতে তাদের জয়ের সম্ভাবনা রয়েছে বা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, অন্য অঞ্চল থেকে ভোটার ট্রান্সফার করে ওই আসনগুলোতে জয় নিশ্চিত করতেই নাকি এই কাজটি করেছে। ভাবতে পারেন ব্যাপারটা কি ঘটতে পারে তাহলে। আর জামাতি ইসলামী যদি সত্যি এই কাজ করে থাকে তাহলে বোঝেন তাদের মাথার ঘিলু। অতএব 5ই আগস্টের পরে যারা বারবার নির্বাচন চেয়েছিল তাদের নিজেদেরই নির্বাচনের প্রস্তুতি ছিল না, আর জামাতি ইসলামী আগে থেকেই মাঠে কাজ করে এই রকম কোন জায়গায় কোন অঙ্কের কোন খেলা দিতে হবে সেই খেলাটা খেলতে শুরু করে দিয়েছে। ওই যে গান বানিয়েছে না তারা, কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। খেলা আসলে অন্য লেভেলেই ঘটে। নির্বাচনকে আমরা সাধারণ মানুষেরা সাদামাটা ভাবে যেভাবে দেখি, নির্বাচন সেই রকম খেলা নয়। নির্বাচন এর চেয়েও বড় খেলা, আরো গভীর খেলা, গভীর জলের খেলা। আরো ব্যাখ্যা আছে, আপনারা শোনেন। নজরুল ইসলাম খান, বিএনপির এই নির্বাচন স্টিয়ারিং কমিটির যিনি চেয়ারম্যান, তিনি বলেছেন, আমরা তাদের উত্তরে সন্তুষ্ট নই, সংখ্যাটি সঠিক নয়। আমাদের বিশ্বাস নির্বাচন কমিশনকে ভুল তথ্য দেওয়া হয়েছে, প্রকৃতপক্ষে স্থানান্তরিত ভোটারের সংখ্যা আরো বেশি, তাই আমরা আসন ভিত্তিক বিস্তারিত তথ্য চেয়েছি। তাহলে রিপোর্ট যে করলো নির্বাচন কমিশন বলছে 2 থেকে 3 হাজার ভোটার প্রতি আসনে, আবার নিউএজ রিপোর্ট করেছে 6,70,000 ভোটারের ভোট মানে স্থানান্তরের আবেদনকে নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে। আর বিএনপি বলছে এই সংখ্যাটাও সঠিক নয়। তাহলে সে সংখ্যাটা বেড়ে আরো কত লক্ষ হতে পারে একবার ভাবেন তো। আর তাই যদি হয়, কেউ যদি চিন্তা করে যে আমি তাহলে এরকম 30-40 হাজার করে ভোটার স্থানান্তর করব, ফলাফল কোন দিকে ঘুরে যেতে পারে ভাবেন। আমি আরো একটু বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর 18ই জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই ধরনের অভিযোগ উত্থাপন করেন। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন উইং এর তথ্য অনুযায়ী 2025 সালের আগস্ট থেকে 10 নভেম্বর পর্যন্ত সময়ে ঢাকা অঞ্চলের 53টি থানায় ভোটার স্থানান্তরের চিত্র তুলে ধরা হয়। এর মধ্যে দেখা যায় মিরপুরে সর্বোচ্চ 1,627 জন ভোটার স্থানান্তরিত হয়েছে। এরপরে রয়েছে ডেমরা 1,444, পল্লবীতে 1,235, কেরানীগঞ্জে 1,207, বাড্ডাতে 851, কাফরুলে 851, সাভারে 771, খিলগাঁওয়ে 742 এবং যাত্রাবাড়িতে 717। এছাড়া পল্টন, কদমতলী, ধামরাই, গুলশান, রমনা ইত্যাদি এলাকা তো রয়েছে। ঢাকা শহরের অন্যান্য যে আবাসিক বড় বড় এলাকাগুলো, ধানমন্ডি, বনানী, ভাটারা, শাহজাহানপুর, তুরাগ, নবাবগঞ্জ, মোহাম্মদপুর, এগুলো আসনেও কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তাদের আসন পরিবর্তন করেছেন। এবার আসেন ঢাকায় যে 20টা সংসদীয় আসন রয়েছে। আপনারা জানেন ঢাকায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচন করছেন। ঢাকায় জাতীয়তাবাদী দল বিএনপির যিনি চেয়ারম্যান বর্তমানে জনাব তারেক রহমান, উনিও নির্বাচন করছেন। ঢাকায় হেভিওয়েট আরো যে প্রার্থীরা রয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাহিদ ইসলাম এনসিপির প্রধান, তিনি এখানে নির্বাচন করছেন। এছাড়াও গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান সহ গুরুত্বপূর্ণ বিএনপির নেতৃবর্গ কিন্তু এই ঢাকার 20টি আসনের মধ্যে নির্বাচন করছেন। এই 20টি আসনের মোট ভোটার সংখ্যা 12তম জাতীয় সংসদ নির্বাচন যেটা ছিল 2024-এ, সেই অনুযায়ী 20টা আসন মিলে 81,70,519 থেকে বেড়ে এবার 13তম নির্বাচনে 84,74,985-তে দাঁড়িয়েছে। অর্থাৎ নেট বৃদ্ধি ঘটেছে 3,04,466 জন ভোটার। ঢাকার ব্যাপারে মজার ঘটনা দেখেন, ঢাকার এক আসন থেকে অন্য আসনে স্থানান্তরিত হয় নাই, বরং বাইরে থেকে মানুষ এসে ঢাকা শহরের এই 20 আসনের বিষয়ে তাদের ভোটার স্থানান্তরিত করেছে। তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা, ঢাকার ভোটার সংখ্যা 3 লক্ষেরও বেশি বেড়ে গিয়েছে। কোন কোন আসনগুলোতে বেশি বৃদ্ধি দেখা দিয়ে গেছে সেটা একটু বলি। ঢাকা 4 এই আসনে 1,07,929 জন, একটা আসনেই 1 লক্ষ ভোটার বেড়ে গিয়েছে। ঢাকা 7 1,73,287 জন ভোটার। ঢাকা 10 63,727 জন এবং ঢাকা 14 37,832 জন। এই আসনে লড়বে কে? ঢাকা 14তে লড়বে মীর কাসেম আলীর পুত্র ব্যারিস্টার আরমান, যিনি ফেসিবাদের আমলে 8 বছর দীর্ঘ গুম ছিলেন। তাহলে ঢাকা শহরের এই আসনগুলোতে এত উল্লেখযোগ্য ভোটার বৃদ্ধি পাওয়ার খেলাটা তাহলে কি, এবার একটু বোঝা দরকার। অন্য আসনগুলোতে তুলনামূলক কম,
তবে ঢাকা ৩, ঢাকা ৬, ঢাকা ৮, ঢাকা ৯, ঢাকা ১১, যেটাতে নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানেও ১২,০০০ ভোটারের বেশি, ১২,৫৪১ জন ভোটার স্থানান্তরিত করে ভোটটা এদিকে নিয়ে এসছে। ঢাকা ১২, ১৩, ঢাকা ১৫, ১৬, ১৭, ১৮ এবং ঢাকা ২০, সব জায়গাতেই ১২, ১৪, ১৫, ২০,০০০ করে ভোটার নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে এবং অন্য জায়গা থেকে স্থানান্তরিত হয়ে এসছে। অতএব বোঝাই যাচ্ছে এই আসনের খেলা অন্যরকম হবে। উল্লেখযোগ্যভাবে দুটো আসনের কথা মনে করিয়ে দিই। ঢাকা ৫ আসনে ৭০,৭৬৮ জন এবং ঢাকা ১৯ আসনে ১৮,৩৪৬ জন ভোটার কমেছে। কারণ এই অঞ্চল থেকে আবার ভোটার হয়তো বেরিয়ে গিয়ে অন্য অঞ্চলে গিয়ে তারা প্রভাব ফেলেছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছে, নির্বাচনের আগে আসন সীমা পুনর্নির্ধারণ এই ভোটের বৃদ্ধি ও হ্রাসের প্রধান কারণ হতে পারে। বিশেষ করে ঢাকা ২, ঢাকা ৪, ঢাকা ৫, ঢাকা ৭, ঢাকা ১০ এবং ঢাকা ১৪ এই ৬টি আসনে উল্লেখযোগ্য সীমা পরিবর্তন হয়, ভোটার সংখ্যায় বড় পরিবর্তন আসতে পারে। কিন্তু বিএনপি তো তাতে মন ভরছে না। বিএনপি তো অভিযোগ করছে এবং এই অভিযোগের ভিত্তিও তো রয়েছে। এবং সত্যিকার অর্থে যদি এভাবে ভোটার স্থানান্তরিত করা হয়, ভোটের ফল কিরকম হতে পারে আপনাদেরকে আরো সহজভাবে একটু বলি। ধরেন একটা কথা আছে, আমার বাড়ি রংপুর ৩, তো রংপুর ৩-এ সবসময় জাতীয় পার্টি জিতে আসছে। রংপুর ৩-এ এবার যদি জামাত কিংবা বিএনপি দুই দলের কেউই যদি জিততে চায়, সেখানে তেমন তাদের ভোট ব্যাংক নাই। আবার পরিবর্তিত পরিস্থিতিতে জামাত এবং বিএনপির একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে। তাহলে ব্যবধান কি হবে? ঢাকা মানে রংপুর ৩-এ জামাত কিছু ভোট পাবে, বিএনপি কিছু ভোট পাবে, জাতীয় পার্টির লিগেসি আসন হওয়ার ফলে জাতীয় পার্টিও কিছু ভোট পাবে। তাহলে ভোটটা ৩ ভাগে যদি ভাগ হয়ে যায় টুকরো টুকরো, তাহলে ব্যবধানগুলো পরস্পরের থেকে কমে আসবে। হয়তো দেখা যাবে যে মাত্র ১৫, ২০ বা ২৫, ৩০ হাজার ভোটের ব্যবধানে একজন জয়ী হয়ে যাচ্ছে। তাহলে এখন যদি আমি চিন্তা করি, রংপুর ২-এ আমার অবস্থান ভালো না, কিন্তু রংপুর ২ আর রংপুর ৩ আসন দুটো পাশাপাশি, বা রংপুর ১-এ আমি কোনোদিনও জিততে পারবো না, আমার এখানে তেমন ভোট ব্যাংক নাই, তাহলে ওই ৪০-৫০ হাজার ভোট দিয়ে কিছু হবে না। তাহলে ৪০-৫০ হাজার ভোটের ভেতর থেকে আমি আমার দলীয় কর্মীদেরকে যদি বলি এবার ভোট লেখাতে হবে রংপুর ৩-এ, তাহলে ১৫,০০০ বা ২০,০০০ মানুষ যদি সত্যি সত্যি ভোট রংপুর ৩-এ লেখায় এবং রংপুর 3-এ তারা একচেটিয়া ভাবে কোনো জামাত, বিএনপি বা কোনো দলের পক্ষে ভোট দেয়, তাহলে রংপুর 3-এর আসনটা সিকিউর করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। ওই দলের ক্ষেত্রে সম্ভব হয়তো, কারণ আগামীবার আবার নির্বাচন আসলে তো সে আবারও স্থানান্তর করতে পারবে তার ভোটার তালিকা, তার নাম। অতএব এই যে খেলা এবং এই অঙ্কের খেলা, আমি যতটুকু বুঝি জামাত ইসলামীকে এবং যতটুকু আমরা ক্যালকুলেশন করতে পারি যে জামাত যে এই নির্বাচনটাকে কত রকম ক্যালকুলেশনে ফেলে ডেটা ড্রিভেন একটা ক্যালকুলেশনের দিকে চলে গিয়ে তারা নির্বাচনের প্রস্তুতি নিয়েছে, তাতে মনে হচ্ছে খেলা আসলে অন্য লেভেলে চলছে। এবং সেটা যদি জামাত সত্যি সত্যি ভোটার স্থানান্তরিত করতে পারে এবং এটা যদি হয়ে থাকে বিএনপির অভিযোগ সত্যি, তাহলে জামাত সত্যিকার অর্থেই এবার একটা খেলা দেখাবে এবং এই খেলাটা যে অন্য লেভেলের খেলা সেটা বোঝা যাবে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে। এতক্ষণ শুনলেন, আপনাদেরও মতামত রয়েছে, কথা আছে, আপনারা কমেন্ট করে জানান। নতুনরা সাবস্ক্রাইব করুন, শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।